কিরে শ্যামল, তুই তো দেখি অনেক দিন পর গ্রামে ফিরলি। শহরের হাওয়া গায়ে মেখে তো অনেক বদলে গেছিস। তাই এবার কতদিনের ছুটি নিয়ে এলি, নাকি আবার সেই কদিন পরই পালিয়ে যাবি? আরে তুই থাম তো। বাড়িতে এখনো পাই রাখলাম না, তার আগেই যাওয়ার কথা জিজ্ঞেস করে বসলি। শহরের যান্ত্রিক জীবন থেকে একটু শান্তি খুঁজতেই তো এলাম। তুই কি আমাকে আজকে একটু শান্তিতে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবি না? মানে কি, হ্যাঁ, পৌঁছাতে দিবি না? হ্যাঁ, শান্তি? এই গ্রামে এখন শান্তিতে ভাত মেলে নাকি? তাছাড়া তুই তো এখন শহরের বাবু। কদিন আর এই গাদাগাদি গ্রাম সহ্য হবে? হ্যাঁ, তোর মা ললিতা তো সকাল থেকেই পথের দিকে তাকিয়ে আছে। মা তো মাই। আর তুই কি ভাবছিস শহরের মানুষ হলেই গ্রামের মাটি ভুলে যাওয়া যায়? এই যে বৃষ্টির গন্ধে মাটি ভেজা একটা মাদকতা আছে, এটা কি শহরের পিচ ঢালা রাস্তার পথে পাওয়া যায়? তুই রিক্সা চালা, আমি একটু মন ভরে গ্রামের বাতাসটা নিই। তা অবশ্য ঠিক। তবে তোকে দেখে মনে হচ্ছে তুই যেন খাঁচায় বন্দি পাখি। আজকে ডানা মেলাতে পেরেছিস আর কি। ছোটবেলায় তো তোদের দুই ভাইকে নিয়ে এক মুহূর্তে শান্তি ছিল না। সবসময় এই মাঠে ওই ঘাটে। রিক্সাটা থামা, এক্ষুনি থামা, দেরি করিস না, জাস্ট থামা। আরে ও শ্যামল, তুই এখনো সেই ছোটবেলার মতো শুরু করলি নাকি রে? তোকে দেখে মনে হচ্ছে যেন বাঁধন ছাড়া গরু পেয়েছে, আর সোজা গিয়ে এখন খেয়াল খুশি মতো ঝাঁপিয়ে পড়লি। নাম বলছি, মা কিন্তু আমাকেই দোষারোপ করবে। আরে তুই বুঝবি না, এই বৃষ্টির জলে ভেজা গাছের আম আর আমার হাতের ছোঁয়া, এই স্বাদই আলাদা। শহরের ফ্রিজের আম খেয়ে তো আর কতদিন কাটাই বলতো। তুই একটু দাঁড়া, হ্যাঁ, আমি আমগুলো পাল্টি পেরিয়ে চললাম। তুই কোনোদিন বড় হবি না শ্যামল। এই বয়সে গাছে উঠে আম পাচ্ছিস? ঠিক আছে, তোরই পাগলামি আমি আর কত দেখবো। তুই তোর শৈশব খুঁজে বেড়া, আমি এখানেই অপেক্ষা করছি। অনেক তো বেলা গড়িয়ে গেল। ছেলেটার আসার কথা তো এই সময়ের মধ্যেই। বৃষ্টির দিনে কি আবার বাস আটকে গেল? কি মাসিমা, কারোর জন্য অপেক্ষা করছেন নাকি? আর কে থাকবে ফুলি, আমার বড় ছেলে শ্যামলের আসার কথা। এতদিন পর বাড়ি ফিরছে, বুকটা একটু ছটফট করছে আর কি। ওমা, তাই নাকি? শ্যামল দাদা আসছে? এ তো অনেক আনন্দের খবর মাসিমা। এতদিন শহরে থেকে তো একদম শহরের বাবু হয়ে গেছে। এখন কি আর আমাদের এই চেনা রাস্তাঘাট তার পছন্দ হবে? তুই কি বলছিস ফুলি? শহরের চাকচিক্য মানুষকে বদলায় ঠিকই, কিন্তু শিকড় ভোলা কি অত সহজ? ও আমার ছেলে, যতই দুনিয়া দেখুক না কেন, এই ভিটে মাটির টান ও কখনো মুছতে পারবে না। তা ঠিক মাসিমা, তবে আজকালকার ছেলেপেলেরা তো শহরের হাওয়া লাগলে গ্রামকে একটু আর চোখেই দেখে। যাকো, ফিরেছে আজ আপনার ঘরে খুশির দিন। ও সব বাবু সাবু জানি না রে, আমার ছেলে আমার কাছে ফিরেছে, এই পরম শান্তি। বৃষ্টির দুপুরে মায়ের হাতের একটু গরম অন্ন, এর থেকে আর বড় আদর কি হতে পারে বলতো? সে তো বটেই। আপনার হাতের রান্না তো শ্যামল দাদার নিশ্চয়ই খুব মনে পড়ে। তা আজ কি বিশেষ কোনো রান্না বান্নার আয়োজন করেছেন? এই তো ওর পছন্দের কিছু খাবার রান্নার কথা ভাবছি। ছেলে আমার খুব খেতে ভালোবাসে, তবে ছোট ছেলের খাবার অনেক বিচার। তাহলে দেরি না করে রান্নাটা চাপিয়ে দিন। মাছ, মাংস, ডিম সব আয়োজন করুন। আপনার পেটুক ছেলে আসছে বলে কথা। ওরে বাবা, এতক্ষণে তোর হুঁশ এলো? আমি তো ভেবেছিলাম তুই বোধহয় শহরেই থেকে গেলি। তোর গায়ের রং তো একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, হাত পাগুলো কেমন কাঠির মতো রোগা হয়ে গেছে রে। আরে মা, তুমি শান্ত হও তো। শহর মানেই তো ছোটাছুটি, তার উপর কাজের চাপ, শরীর একটু খারাপ তো করবেই। কিন্তু এখন বাড়ি চলে এসেছি তো সব ঠিক হয়ে যাবে। তুমি আগে নিজের শরীরটার কথা বলো। ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো? ডাক্তার কি বলেছিল মনে আছে? তুই আমার ওষুধ নিয়ে ভাবিস না, ওসব আমি ঠিক সময়তেই খাই। তোর আসার কথা ছিল বলে আমি সকাল থেকে একটু অস্থির হচ্ছিলাম। মনে হচ্ছিল কত যুগ তোকে দেখি না, আর তুই কিনা সেই ছোটবেলার মতো বৃষ্টিতে ভিজে আম কুড়িয়ে বেড়াচ্ছিস। না মা, এই আমগুলোর স্বাদই তো আলাদা। শহরে কত কি পাওয়া যায়, কিন্তু এই গ্রামের আম আর মায়ের হাতের রান্নার সাথে কোনোটার তুলনা হয় না। তাছাড়া বৃষ্টিতে ভিজলে আমার কিচ্ছু হয় না। আমার শরীর এখন লোহার মতো শক্ত। তুমি শুধু বলো, শরীরটা তোমার আগের চেয়ে ভালো তো? পায়ার সেই ব্যথাটা নেই তো? ব্যথা আছে, একটু আধটু তো থাকবে। বয়স তো কম হলো না। তুই এখন বাড়ি ফিরেছিস, আমার অর্ধেক অসুখ এমনিই কমে গেছে। তুই একটু বস, আমি রান্নাঘর থেকে তোর জন্য কিছু খাবার নিয়ে আসি। তুই আসার আগে সব গুছিয়ে রেখেছিলাম। মা, তুমি একদম নড়বে না। তোমার শরীরটা ভালো নেই, আমি দেখছি।
আমাকে কিছু হতে মানে দিতে হবে না। তুমি বরং একটু বিশ্রাম নাও। আগে বলো বাড়ির সব কেমন আছে? রবিন কই, ও কি দোকানেই? হ্যাঁ, রবিন তো দোকানেই আছে। তুই আসার খবরটা ওকে দিইনি, ভেবেছিলাম সারপ্রাইজ দেব। তুই তো দেখি কোনোদিন বড় হবি না, এখনো সেই আগের মতো জেদি রয়ে গেলি। তুই বস, আমি জল খাবারটা নিয়ে আসি। তোর জন্য আজ বিশেষ রান্না করেছি। মা, তুমি এখনো সে আগের মতোই আমাকে খাইয়ে আনন্দ পাও। আচ্ছা ঠিক আছে, যাও। তবে বেশি পরিশ্রম করো না কিন্তু। তোমার শরীরটা আগে আমি তোমার শরীরটা আগে আমি ততক্ষণ বাড়ির বারান্দা থেকে বৃষ্টিটা দেখি। কতদিনই বৃষ্টিতে ভেজা বারান্দা মিস করেছি। হ্যাঁ হ্যাঁ। এই যে মইনি, বল কি নিবি? আজকে তো দোকান খোলবার পর থেকে খদ্দের তেমন নেই, তুই প্রথম গ্রাহক। দিন তো রবিন্দা, 1 কেজি আতপ চাল আর 1 কেজি মুগ ডাল। বাড়িতে মেহমান আসার কথা, তাই মা বললো ঝটপট নিয়ে আসতে। তা তুমি আজকে খুব মনমরা হয়ে আছো, দোকানে অন্য মানুষকে দেখছি কেন? আরে মন মরা থাকবো কেন, আসলে মনটা অন্য কোথাও পড়ে আছে। জানিস তো, আমার দাদা শ্যামল আজকে অনেক বছর পর শহর থেকে বাড়ি ফিরছে। মা সকাল থেকে ওর অপেক্ষায় পথে বসে আছে। ওমা তাই নাকি? শ্যামল দাদা এসেছে? এ তো অনেকদিন বাদে। তা তুমি এখন দোকানে কাজ করছো কি করে? এখনো তোমার বাড়িতে থাকার কথা, দাদার সাথে গল্প করার কথা। হ্যাঁ, কি করব বল, কাজটা তো আমার পেট চালায়। অন্যের দোকানে কাজ করি, মালিকের নিয়ম তো মানতে হয়। তবে মনটা বড্ড ছটফট করছে। এখন কাস্টমার নেই, চাল ডাল গুছিয়েই আমি সোজা বাড়িতে ছুটব। আজকের দিনটা খুব আনন্দের, দাদাকে কতদিন দেখিনি। সত্যি আনন্দের দিন তো বটেই। কতদিন পর দেখা হবে তোমাদের। দাদা কি একদম বদলে গেছে? আরে না, দাদা আমার সেই ছোটবেলার দাদাই আছে। শহরে অনেক কিছু দেখেছে, অনেক জ্ঞান হয়েছে, কিন্তু আমাদের গ্রামের সহজ সরল মানুষটাই সে আছে। তুই তো জানিস ও ছোটবেলা থেকেই বড্ড মায়াবী। দাদা চলে আসছে এটা জানলে আমার মাও খুব খুশি হবে। শুনে আমার খুব ভালো লাগলো। এতদিন শহরে থাকার পর বোধহয় সে আর কোথাও যেতে চাইবে না। গ্রামে থাকলে তোমাদের সাথে অনেক সময় কাটানো যাবে, তাই না? ওর আসবার পর বাড়ির পরিবেশটাই যেন বদলে যাবে। আমিও ঠিক করেছি আজকাল কোনো কাজ করব না। দুপুরে মালিককে বলে ছুটি নিয়ে নেব। বাড়িতে গিয়ে দাদার সাথে জমিয়ে আড্ডা দেব। কত গল্প যে জমে আছে ওর সাথে। জানিস ফুলি, এমন ঝিরঝিরে বৃষ্টিতে রিক্সা চালানো যে কি কষ্টের তা শুধু আমিই জানি। কিন্তু আজকে কপাল ভালো ছিল, সারাদিনে যা রোজগার হয়েছে তাতে মনে হচ্ছে মাসটা বেশ ভালোভাবে কেটে যাবে। তোমার কষ্ট তো আর কম নয়। সারাদিন এই রোদ বৃষ্টিতে ভিজে শরীরটা একেবারে জরাজীর্ণ হয়ে গেছে। তা আজ রোজগার ভালো হয়েছে বলে কি কপালে চিন্তা থাকবে না? পরের দিনের কথা কে জানে? কেন চিন্তা করছিস? আজকে যখন হাতে 2 পয়সা এসেছে তখন তোকে একটা নতুন শাড়ি কিনে দেব। অনেকদিন তোকে কোনো উপহার দিইনি। তোর এই পুরনো শাড়িগুলো পরে ঘোরাঘুরি করতে আমার বড্ড খারাপ লাগে রে। আবার সেই এক কথা? তুমি কি পাগল হয়ে গেছো? নিজের কোনো হুঁশ আছে তোমার? তোমার এই ছিঁড়ে যাওয়া জুতোটার দিকে তাকিয়ে দেখেছো কোনোদিন? আর জামাটার কথা আর নাই বা বললাম, ওটা তো মনে হয় কোনো মতে গায়ে আটকে রয়েছে। তুমি কি ভাবো আমি কিছু দেখি না? ওসব তো সামান্য ব্যাপার। জুতো না হয় একটা কিনবো, জামাও একটা জুটে যাবে। তুই আমার বিয়ে করা বউ, তোর একটু ভালো থাকা তো আমার দায়িত্ব, তোকে ভালো রাখা, তাই না? তুই না বলে আমার ভালো লাগে নাকি? দায়িত্বের দোহাই দিও না তো। আমি কি তোমাকে শাড়ি না দিলে খেয়ে থাকবো? তুই বড্ড বেশি ভাবিস। আমি তো আছি। শোন শোন, কালকে ললিতা মাসির বাড়ি দাওয়াত আছে, ভালো মন্দ কিছু খাওয়াবে। তুই বরং ওই অনুষ্ঠানেই নতুন শাড়িটা পরে যাস। আমি কালকে সকালেই বাজার থেকে একটা নিয়ে আসবো। ললিতা মাসিমার ওখানে যাবো অবশ্যই, কিন্তু তুমি এই শাড়ির জেদটা ছাড়ো। আমার জন্য নতুন কিছুর চেয়ে তুমি একটু বিশ্রাম নিলে আমি খুশি হব। আমরা দুজনে মিলে যেটুকু খাই সেটুকুই অনেক। তোমার এই ভালো মানুষটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ, হরিশ। এই তোরা মেয়েরা সত্যি অদ্ভুত, নিজের কথা একদমই ভাবিস না। মেয়েরা এমনই হয়। তুমি শুধু একটু সুস্থ থাকো, এটাই আমার চাওয়া। কাল সকালে ঘুম থেকে উঠে নিজের জুতোর দিকে একবার তাকিও। আমি রাতে একটু সেলাই করে দেবো, ওতেই কিছুদিন চলে যাবে। দাদা তুই এলি, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কতদিন তুই আসিস নি রে। মাঝে মাঝে কি একটু আসবার সময় পাস না? তোর কি খুব কষ্ট হয় শহরে? আরে রবিন, কাজ আর দায়িত্বের চাপে তো সময় কাটাই সময় করাই দেয়। শহরটা তো আর আমাদের গ্রামের মতো নয়।
এখানে একটা মিনিটের জন্য হলেও সব কাজ ফেলে চলে আসা যায় না। তবে জানিস, প্রতিদিন রাতে যখন একা থাকতাম তখনই গ্রামের কথা বড্ড মনে পড়তো। কিন্তু তুই এত বছর ধরে কেন দূরে থাকলি? মা তো প্রতিদিন তোর ছবির দিকে তাকিয়ে থাকতো। তুই জানিস তোর অনুপস্থিতিতে বাড়িটা কতটা নিস্তেজ হয়ে গেছিল? হায় রবিন, বস। তোর দাদারা খাওয়া দাওয়া হয়েছে, এবার তোর পালা। তোর দাদা ফিরে এসেছে, এতেই আমার সব দুঃখ ঘুচে গেছে। এই আনন্দের দিনটা তো আর রোজ আসে না। মা, আমি পরে খাবো। আগে দাদার সাথে একটু মন ভরে কথা বলিনি। কত কিছু জমা আছে মনে। আর তুই কি করছিস? তোর শরীরটা তো তেমন ভালো লাগছে না, একটু বিশ্রাম নে না মা। আমার শরীর? আমার তো এখন শরীর খারাপ করার সময় নেই। আমার বড় ছেলে বাড়ি এসেছে, এই খুশিতে আমার গায়ে তো জ্বর থাকার কথাই নয়। আমি ভাবছি আজ বিকেলে আশেপাশের কয়েকজনকে নিমন্ত্রণ করে খাওয়াবো। এত বছর পর আমার বাড়িটা একটু হই হই করে আনন্দে ভরে উঠবে, এটাই আমার ইচ্ছে। মা, তুমি এই শরীর নিয়ে এসব করছো কেন? এত লোকে খাওয়ানোর ঝুঁকি অনেক। তার উপর তোমাকে আজকে বিশ্রাম নিতে হবে। তুমি বরং শান্ত হয়ে শুয়ে থাকো, আমি আর রবিন মিলে যা দরকার করব। আরে দাদা, তুই বারণ করিস না। মা তো অনেকদিন পর মন খুলে হাসছে। তুই না থাকলে হয়তো মা এটা বলতো না। তুই এসেছিস বলি আজকে বাড়ির পরিবেশটাই বদলে গেছে। মা যা চাইছে তাই হোক না। না রবিন, আমি নিজের হাতেই রান্না করব। আমার হাতে রান্না খাওয়ার তৃপ্তি আলাদা। তোরা অনেক দিন পর একসাথে খাবি, এই আনন্দ আমি কিছুতেই বদলাতে চাই না। আজ আমাদের বাড়ির প্রতিটি কোণে উৎসবের আমেজ হবে। ঠিক আছে মা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। কিন্তু দেখো, খুব বেশি পরিশ্রম করো না যেন। আমরা দুজনে তো আছি। দেখ রবিন, কত কিছুই বদলে গেছে কয়েক বছরে। নতুন রাস্তা হয়েছে, ওই দিকটায় কটা নতুন বাড়িও উঠেছে, কিন্তু গ্রামের এই সোঁদা মাটির গন্ধটা যেন আগের মতোই আছে। না রে দাদা, কাজের চাপে তো সময় করা হয় না। আজকে তো তোর জন্য মালিককে বলি এসেছি, আজকে আমার ছুটি চাই। তুই এলি বলে মনটা খুব ভালো লাগছে। মনে হচ্ছে কতদিন পর যেন নিজের সত্তাটাকে খুঁজে পেলাম। পাগল একটা। আরে আমি তো আছি, এত উত্তেজিত হওয়ার কি আছে? তোর কাজ ফেলে আসা ঠিক হয়নি। আমি না হয় কয়েকদিন থাকবো, তখন না হয় আমরা সময় কাটাবো। তুই সেটা বুঝবি না দাদা। কাজ তো সারা জীবনই থাকবে, কিন্তু তোর মতো করে তুই এত বছর পর ফিরে এলি, এই মুহূর্তটা কি রোজ ফিরে আসবে? দেখ, সামনেই তো সেই পরিচিত মাচাটা যেখানে হরিশ কাকা বসে আছে। কিরে, তোরা দুই ভাই মিলে দেখি একদম ছোটবেলার মতো শুরু করেছিস। শহরের বাবু হয়েও গ্রামের বৃষ্টির মজা নিতে ভুলছিস না দেখছি। আরে কাকা, তুমি এখানে? এই বৃষ্টির মধ্যে মাচার নিচে আড্ডা জমছে দেখছি। শহরে তো এসব বৃষ্টি দেখাই যায় না, সবটাই কেবল ধোঁয়া আর কোলাহল। হরিশ কাকা, আজকে দাদাকে নিয়ে পুরো গ্রামটা ঘুরবো। কতদিনও এসব দেখেনি জানো তো। আমি তো দাদাকে বলিয়ে দিয়েছি আজকে আমার ডিউটি অফ। খুব ভালো করেছিস রবিন। হ্যাঁ, ভাইয়ের সাথে সময় কাটানো কি আর কম জরুরি? আরে আমার শ্যামল, তুইও একটু মন খুলে গ্রামটা ঘুরে দেখ। শহরের ইট কাঠ পাথরের জীবন ছেড়ে এই সবুজে চোখ জুড়িয়ে নে। তোদের এই খুনসুটি দেখে আমারও সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ঠিকই বলেছ কাকা। এখানে এলে মনে হয় যেন সব ক্লান্তি মুছে গেল। গ্রামের এই নিরিবিলি জীবনটা যে কতখানি শান্তির, তা দূরে গেলেই টের পাওয়া যায়। দাদা তুই চল, আমরা এই পুকুর পাড়টা ঘুরে আসি। ওখান থেকে অস্তগামী সূর্যের দৃশ্যটা দারুণ লাগে, যদি মেঘের ফাঁক দিয়ে একটু আলো বের হয়। কি রে ফুলি, কাজকর্ম সব শেষ হলো নাকি? আকাশটা তো মেঘলা, আজ আবার বৃষ্টি নামবে মনে হয়। মাসিমা, আপনি এই বৃষ্টিতে কেন এলেন? আমাকে খবর পাঠালেই তো হতো, আমি চলে যেতাম আপনার কাছে। শ্যামল দাদা বাড়িতে আছে তো? হ্যাঁ, ও বাড়িতেই আছে। রবিনকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছে। শোন ফুলি, একটা বিশেষ কারণে তোর কাছে এলাম। আগামীকাল দুপুরে তোদের দুজনকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করলাম। শ্যামল বাড়ি ফিরেছে, তাই ভাবলাম দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া করব। হুমা, তাই নাকি? এ তো খুব আনন্দের খবর। আপনি না বললেও আমি যেতাম মাসিমা। শ্যামল দাদার ফেরার আনন্দ তো আমাদের মন ভরে যাচ্ছে। আমি অবশ্যই আসব, আর হরিশকেও বলে দেবো, সেও মিস করবে না। তুই আসবি আমি জানি, তবে তোদের দুজনের উপস্থিতি না হলে আমার আনন্দটা অসম্পূর্ণ থেকে যাবে। তোদের মতো প্রতিবেশীর ভালোবাসা আমি কোথায় পাবো বল? মাসিমা, আপনি এ কী কথা বলছেন? আমরা তো আপনার সন্তানের মতো। তা কাল রান্নাবান্নার কোনো সাহায্যের দরকার আছে নাকি? যদি বলেন আমি সকালে গিয়েই সাহায্য করব। শাকসবজি কোটা, মশলা বাটা সব আমি সামলে নেব, একদম চিন্তা করবেন না।
না রে মা, তোকে কষ্ট করতে হবে না। ছেলেটা কতদিন পর বাড়িতে ফিরেছে, আমি নিজের হাতেই রাঁধবো। আমি চাই আমার হাতের রান্না সবাই মিলে খাক। তোদের সাহায্য শুধু ওইটুকুই, তোরা হাসি মুখে আসবি আর আমার শ্যামলের সাথে গল্প করবি। আপনার হাতে রান্নার তুলনা হয় না মাসিমা। কাল দুপুরে আপনি যখন সব সাজিয়ে দেখবেন, পুরো পাড়াটা আপনার বাড়ির আনন্দে রান্নায় গন্ধে মেতে উঠেছে। আর আপনি যদি সাহায্য চান আমায় শুধু ডাকবেন, আমি হাজির হব। আচ্ছা মা, আমি চলি। আর কয়েকটা বাড়িতে নিমন্ত্রণ করার বাকি আছে। রবিন আর শ্যামল কখন ফিরবে তো জানি না, ওদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে মাসিমা, আপনি যান, নিশ্চিন্তে কাজ করুন। কাল দুপুরের আগে আমি অবশ্যই আপনার বাড়ি পৌঁছে যাব। ওরে বাবা, মাথাটা এরকম ঘুরছে কেন? শরীরটা যেন কেমন একটা করছে। না, আজ এতগুলো মানুষ খাবে, কোনোভাবেই বিছানায় শুয়ে থাকবো না। মা, এই অবস্থা কি তোমার? রান্নার আঁচের সামনে দাঁড়িয়ে একদম কুঁকড়ে গেছো। তোমার কপাল তো দেখছি আগুনের মতো গরম। তুমি কি পাগল হয়ে গেলে? শরীর খারাপ নিয়ে এভাবে কেউ উনুনের সামনে দাঁড়ায়? আরে না না, কিছু হয়নি আমার। একটু জ্বর এসেছে মনে হয়। বিশ্রাম নিলে সেরে যাবে। আজ তোদের বাড়ি ভর্তি অতিথি, আর রান্না বান্না কে করবে বলতো? আমি না থাকলে অতিথিরা অভুক্ত থাকবে বাবা। অতিথি আর অভুক্ত থাকবার চিন্তা তোমাকে করতে হবে না। তুমি যে কি জেদ ধরে বসে আছো জানি না বাবা। রবিন, আরে রবিন, আরে একবার রান্নাঘরে আয় তো। ভাই, তুই মাকে এখনই ঘরে নিয়ে যা। বিছানায় শুয়ে ভালো করে চাদর চাপা দিয়ে দে। মায়ের খুব জ্বর এসেছে, এখন তার বিশ্রামই সবচেয়ে বেশি প্রয়োজন। মা, ও এমন হলো, আমি তো বুঝতে পারিনি। চলো চলো মা, তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। তাতে ঠিকই বলি, তুমি শুয়ে থাকো। আরে তোরা থাম তো, রান্নার কি হবে? সব মশলাপাতি কষানো, মাছ মাংস এখনো রান্না বাকি। তোরা কি রাঁধতে পারবি? শেষে অতিথি এলে লজ্জা লাগবে। মা, শহরের জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। একা থাকতে 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 রান্নাবান্নাটাও একদম আয়ত্তে চলে এসেছে। তোমার হাতের মতো স্বাদ না হলেও সবাই তৃপ্তি করে খাবে, সেটা আমি নিশ্চিত করে বলতে পারি। তুমি শুধু বিশ্রাম করো, রান্নাঘরটা আমার জিম্মায় রাখলাম। তোরা কি পারবি রে? আমি তো ভেবেছিলাম আজ আমার হাতে রান্নাই সবাই খাবে। মা, ভালোবাসাটাই আসল উপাদান, যেটা আমাদের সবার মধ্যেই আছে। তুমি বিশ্রাম নাও, আমি আর রবিন মিলে আজকের ভোজের আসর মাতিয়ে দেব। তোমাকে একটা কথাও আর শোনাতে চাই না। চল রবিন, মাকে নিয়ে যা। সত্যি বলছি শ্যামল, এমন স্বাদ তো বহুকাল মুখে লাগেনি। তুই তো বড় বড় রাঁধুনিকেও টেক্কা দিতে পারবি রে ভাই। তোকে তো দেখে মনে হচ্ছে না যে তুই বাইরে রান্না করিস, একদম যেন মাসির হাতের ছোঁয়া। একদম ঠিক বলেছেন হরিশ কাকা, আমি তো অবাক। আমি তো ভেবেছিলাম শহর থেকে দাদা বোধহয় সব ভুলে গেছে। এমন রান্না যে কেউ করতে পারে তা না খেলে বিশ্বাসই হতো না। দাদা, তুমি কি সত্যি নিজের হাতে সব রাঁধলে? না মোহিনী, রান্নার আসল কারিগর তো মাই। হ্যাঁ, আমি তো কেবল ওর শেখানো পথেই চললাম। মা অসুস্থ না থাকলে হয়তো আজকের স্বাদটা আরও অন্যরকম হতো। তোরা তৃপ্তি করে খাচ্ছিস, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। মাসিমা যে কতটা কষ্ট করে তোকে বড় করেছে তা তুই তোর রান্নার স্বাদে প্রমাণ করলি শ্যামল। আজকের এই আয়োজনে তোর মা যে কতটা আনন্দ পেয়েছে তা তুই নিজেও বুঝতে পারবি না। আমাদের নিমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ তোকে। জানিস মোহিনী, দাদা আজকে কত খাটাখাটনি করলো। সকাল থেকে এক মুহূর্তের জন্য দম ফেলবার সময় পাইনি। আমি তো কেবল সাহায্য করলাম, বাকি সবটাই দাদার সৃষ্টি। বলতে হবে শ্যামল, তোর হাতে সত্যিই জাদু আছে। তুই তো শহরে বড় চাকরি করিস, কিন্তু এই রান্নার পেশায় থাকলে তো বড় বড় হোটেলের মালিক তোকে মাথায় করে রাখতো। আজকের এই তৃপ্তির খাবারই তার প্রমাণ। ঠিকই বলেছেন দাদা, তুমি কিন্তু এবার থেকে মাঝে মাঝে আমাদের বাড়ি আসবে। আমাদের পাড়ার সবাই অন্তত এই তৃপ্তির স্বাদটুকু থেকে বঞ্চিত হবে না। গ্রাম তো আমার নিজেরই। কাজের ফাঁকে যখন সুযোগ পাবো ছুটে চলে আসবো। মা, ভাই আর তোদের সবাইকে ছেড়ে থাকাটা যে কতটা কষ্টের, সেটা আমি হাড়ে হাড়ে টের পাই। আজকের দিনটা আমার কাছে কোনো উৎসবের চেয়ে কম নয়। বহু বছর পর আমার বাড়ি আবার প্রাণ ফিরে পেল। দাদার হাতের রান্না আর তোদের সবার হাসি খুশি মুখ, এর চেয়ে বড় পাওয়া আমার কি হতে পারে?